আজকে হচ্ছে আপনাদের প্রথম ক্লাস, হ্যাঁ? একদমই বেসিক। সো যারা বেসিক জানেন আ তারা স্কিপ করতে পারেন। বাট যারা বেসিক জানেন না তারা কন্টিনিউ করতে পারেন চাইলে। এবং আমার কথা ক্লিয়ার কিনা কেউ একজন একটু জানাবেন। জি, ক্লিয়ার। কাজ করছিলাম। মামু, মামু, মধু দিতে পারে মামি? জিজ্ঞেস কর দিন মুতে কিনা। আচ্ছা, এখানে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে আপনারা না শিখে কেউ ফরেক্স মার্কেটে এন্ট্রি নিবেন না। আগে শিখবেন, তারপরে এন্ট্রি নিবেন। তার আগে কেউ কখনোই এন্ট্রি নিবেন না। এবং কেন নিবেন না? আপনি যখন এন্ট্রি নিবেন, ওই এন্ট্রিটা কখন কাটা উচিত, কোথায় এসএল দেওয়া উচিত, ওই জিনিসটা আপনি বুঝবেন না। সুতরাং এন্ট্রি না নেওয়াটাই বেটার। যারা হচ্ছে একদমই নতুন আছেন তাদেরকে বলতেছি। এবং আমরা হচ্ছে এই কোর্স সবাই মিলে করব এবং কোর্স করা শেষে সবাই কোয়ালিটিফুল ট্রেড করব। আমি আবারও বলছি যে কোর্স করা শেষে সবাই কোয়ালিটিফুল ট্রেড করব এবং সেটআপ ছাড়া ট্রেড করব না। আমি একটা গল্প দিয়ে শুরু করি। গ্রামের একটা সাধারণ কৃষক, ওনার বাসায় বড় কোনো গেট নেই। এই জন্য ওনার ওই ছোট গেট দিয়ে আসা যাওয়া করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে এবং ওই গেটটা ছিল এতটাই ছোট, যতবার উনি ওই গেটের মধ্যে দিয়ে যেতেন তার মাথা নিচু করে তারপরে হচ্ছে ওই গেটের মধ্যে দিয়ে যেতেন। এবং সে দীর্ঘ বছর যাবত এই কাজটি করে আসছিলেন। এই যে প্রতিদিন সে ছোট্ট গেটের মধ্যে সেফটি সহকারে যাচ্ছে, গেটটা কিন্তু খুবই ছোট, বাট সেফটি সহকারে সে প্রতিদিন চলে যাচ্ছে। একবারের জন্য কোথাও সে খাচ্ছে না, কারণ সেটা তার অভ্যাস। গেটটা কিন্তু খুব ছোট, মাথা নিচু করে যাওয়া লাগে। সো সেই গ্রামের গরিব কৃষকটা একদিন শহরে আসলো। আসার পরে বিশাল বড় বড় গেট সে দেখতে পাচ্ছে। শহরের প্রতিটা বাড়িতে বিশাল বড় বড় গেট সে দেখতে পাচ্ছে। শহরে তার একটা আত্মীয়র বাসায় সে গেল। যাওয়ার পরে আমরা সাধারণত যারা শহরে থাকি তারা জানি যে যাদের বাসায় গ্যারেজ আছে, বড় একটা গেট থাকে এবং ওই গেটের সাথে ছোট্ট একটা গেট থাকে, মানুষ যেন চলাফেরা করতে পারে। সো কি হয়েছে, ওই গ্যারেজে অনেক গাড়ি ছিল। গাড়ি থাকার কারণে যখনই ওই বড় গেটটা ফাঁকা করে দেয়া হয়, ওই সেই কৃষক অত বড় জায়গা দেখার পরেও সে কি করছে, সে ওই গেট দিয়ে কিন্তু ঢুকিনি। সে কি করছে, মানুষ যে দিক দিয়ে পারাপার করে সেই দিক দিয়ে ঢুকে গেছে। কিন্তু তার এক প্রতিবেশী বন্ধু তার সাথেই ঘুরতে আসছে শহরে। সে কি করছে, বড় জায়গা দেখে ভাবছে যে আমার এই দিক দিয়ে যাওয়া সহজ, গ্যারেজের সামনে দিয়ে সে ঢুকে গেছে। আর সেই সময়ে একটা প্রাইভেট কার এসে তার উপর দিয়ে চাপা দিয়ে চলে গেছে, সে মারা গেছে। এখন কথা হচ্ছে ওই বৃদ্ধ লোকটি কেন বাঁচলো? ওই বৃদ্ধ লোকটি এই জন্য বাঁচলো, তিনি তার সেটআপ ভঙ্গ করতে নারাজ। তিনি যেদিকেই যান তার সেটআপের মধ্যে দিয়েই যান। তার মানে এই গল্পটার দ্বারা আমরা এটাই বুঝি যে আমরা ট্রেড যখন করব, আপনাদের যে সেটআপ গুলো শেখানো হবে ওই সেটআপের বাইরে আপনারা যাবেন না।
আপনার গেট সামনে যদি প্রশস্ত থাকে, মার্কেট যদি আপনাকে বলে যে এখানে তুমি ধরো, তোমার হিউজ কোটি কোটি টাকা এখান দিয়ে তুমি পাবা, তারপরেও আপনি ওখানে ধরবেন না। মার্কেট কিন্তু আপনাকে লোভ দেখাবে, তারপরেও ওইখানে আপনি এন্ট্রি নিবেন না। আপনার যেটা সেট আপ, সারাদিনে যদি ওই সেট আপ একটাও পান, আপনি একটা এন্ট্রি নিবেন। সারাদিন রাত 24 ঘন্টা একটা ট্রেড করারও প্রয়োজন নাই। যদি ট্রেড করেন তাহলে সেটআপের বাইরে চলে গেলেন, আপনার অবস্থা ওই যে কৃষকের প্রতিবেশীর মতো হতে পারে এবং হবে। আশা করি বুঝতে পারছেন। আমাদের এই কোর্সের আসল উদ্দেশ্যই হলো আপনাকে সেটআপ শেখানো। আপনি যেন সেটআপের মধ্যে দিয়ে চলাফেরা করতে পারেন এবং যে সেটআপ শেখানো হবে ওই সেটআপে যদি আপনি একটা এন্ট্রি পান, একটাই নেন, সেটাই হোক কোয়ালিটিফুল এন্ট্রি। আচ্ছা, যাই হোক, আমরা অনেকেই ফরেক্স মার্কেটের সাথে পরিচিত নই। আসুন একটু ফরেক্স মার্কেটের সাথে পরিচিত হই। এই ফরেক্স মার্কেটের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। মানে আমি হচ্ছে একদম বেসিক ক্লাস নিচ্ছি, তো একদম বেসিক থেকে আলোচনা করছি গল্প আকারে। এই ফরেক্স মার্কেটের বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। কেউ বলে ফরগেইন এক্সচেঞ্জ, কেউ বলে এফএক্স মার্কেট, আর কেউ বলে কারেন্সি মার্কেট। কারেন্সি অর্থ কি? কারেন্সি অর্থ হচ্ছে মুদ্রা। আমাদের দেশে কারেন্সির নাম কি? বিডিটি। অস্ট্রেলিয়ার কারেন্সির নাম কি? এউডি। তাই না? সো এইরকম সব দেশের কারেন্সির আলাদা আলাদা নাম আছে। সো এই কারেন্সি লেনদেন এই ফরেক্স মার্কেট হয়। এবার আসুন জানি এই ফরেক্স মার্কেটের ইতিহাস সম্পর্কে আমরা একটু বুঝি। চতুর্থ শতাব্দীতে রোমান সাম্রাজ্যের সরকার কারেন্সি এক্সচেঞ্জ নামে একটা প্রতিষ্ঠান চালু করেন। আমি আপনাদেরকে একটু সুবিধার্থে বোঝানোর জন্য বলি, চতুর্থ শতাব্দী মানে কি আজ থেকে প্রায় 200 বছর আগে রোমান সাম্রাজ্য কারেন্সি এক্সচেঞ্জ নামে একটা প্রতিষ্ঠান চালু করেছিল। তখন থেকে এই কারেন্সি এক্সচেঞ্জ জিনিসটা শুরু হয়ে যায়। এখন কথা হচ্ছে সেই সময় বাণিজ্য কিভাবে হইতো? সেই সময়ে বাণিজ্য এরকম টাকার মাধ্যমে হইতো না। সেই সময়ে সোনা এবং রূপার মাধ্যমে বাণিজ্য করা হতো। কিভাবে করা হতো? সাপোজ আপনি বাংলাদেশে থাকেন, বাংলাদেশ থেকে আপনি কোথায় যাবেন? বাংলাদেশ থেকে আপনি সাপোজ মালয়েশিয়াতে যাবেন, কথার কথা, বা ইউনাইটেড স্টেটে যাবেন, তাই না? আমি ইউনাইটেড স্টেটের কথাই বলি যেহেতু এটা সবাই চিনবে। সো বাংলাদেশের কারেন্সির নাম কি? বিডিটি। এবং ইউনাইটেড স্টেটের কারেন্সির নাম কি? ইউএসডিটি। সো এই যে বাংলাদেশ থেকে আপনি ওই দেশে যাবেন, সেই সময় তো এই ওই দেশে যখন যাবেন, যাওয়ার জন্য আপনার কারেন্সি এক্সচেঞ্জ কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে ছিল না। সুতরাং তারা কি করত? এই দেশের মুদ্রাকে তারা স্বর্ণ এবং রৌপ্যের মাধ্যমে কনভার্ট করত। কনভার্ট করার পরে তারা কি করত? ওই দেশে চলে যেত, ইউনাইটেড স্টেটে চলে যেত, ব্যবসা বাণিজ্যের জন্য চলে যেত। যাওয়ার পরে ওই দেশে গিয়ে তারা ওইটাকে আবার ওই দেশের কারেন্সিতে রূপান্তর করত, মানে ডলারে রূপান্তর করত। করার পরে ওই দেশের ব্যবসা বাণিজ্য সেরে তারা আবার কি করত? আবার স্বর্ণ এবং রৌপ্যতে তাদের ডলারটা কনভার্ট করে সে বাংলাদেশে চলে আসতো। সো আজ থেকে 200 বছর আগে তখন এই বিষয়গুলো হতো আর কি। এবং তারপরে ঘটনা আসেন, তারপরে ব্যাংকিং ব্যবস্থা উন্নয়নে পৃথিবীর সবচেয়ে ভূমিকা রেখেছে ইতালিরা। তারা 1400 শতাব্দীতে ইতালির বিভিন্ন প্রভাবশালী ধনী পরিবার অনেকগুলো ব্যাংক ওপেন করে। তার মানে আমরা কি জানলাম? এই যে ব্যাংক ব্যবস্থার যে অগ্রসর, এটা কাদের হাত দিয়ে শুরু হয়? ইটালিদের হাত দিয়ে শুরু হয় এবং তারা প্রথম এই ব্যাংক সিস্টেমটা চালু করে।
ঠিক আছে? তারপরে মানুষ এই ব্যাংকের মাধ্যমে লেনদেন করা শুরু করে। আপনাদের সুবিধার্থে এটা বলে রাখি যে পৃথিবীতে ১০টা ব্যাংক যদি টপ 10 এর মধ্যে থাকে, ইটালির কোনো একটা ব্যাংক টপ 10 এর মধ্যে অবস্থান করে আছে। ঠিক আছে? আমার কথা কি সবাই বুঝতেছেন? আমি একদম আসলে বেসিক থেকে শুরু করতেছি। ঠিক আছে? আমার কথা কি শোনা যায়? জি, জি, শোনা যায়। আচ্ছা। আচ্ছা, এরপরে এবারে চলে আসেন ২য় শতাব্দী থেকে, হ্যাঁ? ২য় শতাব্দী থেকে এই ফরেক্স মার্কেট বা ফরেক্স এক্সচেঞ্জ, ফরেন এক্সচেঞ্জ মার্কেট এর ব্যবস্থাপনা শামুকের গতিতে বাড়তে থাকে এবং তখন সোনার মূল্যের বিপরীতে আমেরিকান ডলারের বিনিময় হার নির্ধারণের জন্য ব্যবহার করা হতো। মানে সোনার মূল্যের বিপরীতে আমেরিকান ডলারের বিনিময় হার নির্ধারণের জন্য তখন ব্যবহার করার একটা নতুন সিস্টেম চালু হয়। কিন্তু এই সিস্টেমটা কারোর কাছে পছন্দ হয় নাই সেই সময়। এই সিস্টেমটা সবার কাছে অগ্রহণযোগ্য ছিল। কারণ এই সিস্টেমের কারণে আমেরিকান ডলারেরই মানে মূল্য কিন্তু দিন, দিন বৃদ্ধি পাচ্ছিল। বাট অন্যান্য দেশের কোনো কিন্তু উপকার হচ্ছিল না। এজন্য এই সিস্টেমটা কারো কাছে তখন পছন্দনীয় হয়নি। এবং তার পরবর্তীতে কি হয়? এ কিন্তু বেশিদিন আগেকার কথা না। অবশ্য যারা মুরব্বি আছেন তারা জানেন ১৯৯০ সাল থেকে অনেক ব্যাংক ও প্রতিষ্ঠান তাদের ট্রেডিং প্ল্যাটফর্ম হিসেবে ইন্টারনেটকে বেছে নেয় এবং ১৯৯০ সাল থেকেই এই ফরেক্স মার্কেটের প্রধানত উৎপত্তি হিসাবে ধরা হয়। বুঝতে পারছেন? বেশিদিন আগেকার কথা না। ১৯৯০ সাল থেকে যেহেতু ইন্টারনেটের মাধ্যমে এটার কার্যক্রম শুরু হয়, এটার ব্যাপকতা সামুকির গতিতে তখন কিন্তু বাড়তে থাকে এবং সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং তখন থেকে কি শুরু হয়? তখন ইন্টারনেট সুবিধা থাকার কারণে সারা বিশ্বের মানুষ এখানে কিন্তু তাদের ফরেন এক্সচেঞ্জটা তারা কিন্তু করতে পারত এবং এটা খুব সহজভাবে তারা কিন্তু করতে পারত এবং এই সিস্টেম চালু হওয়ার পর থেকে সারা পৃথিবীতে দ্রুত গতিতে ইন্টারনেট সেবা পৌঁছে যায় এবং সারা পৃথিবীর মানুষ এই সেবা গ্রহণ করে এবং ফরেন এক্সচেঞ্জ মার্কেটের এটাই মেন উৎপত্তি হিসেবে ধরা হয়। বাট আজ থেকে ২০০ বছর আগে এটার কিন্তু এক্সচেঞ্জ জিনিসটা চালু হয়েছিল। বাট নতুনভাবে সূচনা হয়ে ইন্টারনেটের সূচনা হয়ে ১৯৯০ সালের পর থেকে এটার ব্যাপকতা খুব বেশি বাড়তে থাকে। তাই আমরা যারা আধুনিক, যারা ফরেক্স মার্কেটে কাজ করি তারা আমরা জানবো ১৯৯০ সাল থেকেই এর প্রধান কার্যক্রম শুরু হয়। এবং এটা জেনে রাখেন ২০০ বছর আগের ঘটনা। ২০০ বছর আগেও কিন্তু ফরেন এক্সচেঞ্জ প্রতিষ্ঠান কিন্তু ছিল। ২০০ বছর আগে। যাই হোক, এটা তো জানলাম আমরা ফরেক্স মার্কেটের ইতিহাস। আশা করি ফরেক্স মার্কেটের ইতিহাস সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন নেই। আচ্ছা, এখন আমার স্ক্রিনটা একটু শেয়ার করি।
আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? চার্টে আমার চার্ট কি দেখা যায়? জি কেউ একজন দেখা যায়, কনফার্ম করবেন। জি দেখা যায় না? দেখা যাচ্ছে। আচ্ছা, আমার এই চার্টে আপনারা কিন্তু লাল সবুজ ক্যান্ডেল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। লাল সবুজ ক্যান্ডেল। এই ক্যান্ডেল কিন্তু বিভিন্ন কালার করা যায়। যেমন আমি এখানে কালো এবং সবুজের মতো একটা কালার রাখছি। যাই হোক, এরকম বিভিন্ন কালার করা যায়। বাট সারা পৃথিবীর মানুষ এই লাল সবুজ ক্যান্ডেলই বেশি ইউজ করে এবং এই ক্যান্ডেল আবিষ্কার করে জাপানিজরা। কারা আবিষ্কার করে? জাপানিজরা। এজন্য এই ক্যান্ডেল গুলোকে আমরা বলে থাকি জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং এগুলোকে ক্যান্ডেল কেন বলা হয়? এটা দেখতে দেখেন অনেকটা মোমবাতির মতো। ক্যান্ডেল অর্থ কি? আমি তো জানি মোমবাতি। এগুলো দেখতে অনেকটা দেখেন একটা মোমবাতির মতো। সো জাপানিরা প্রথম এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এই জিনিসটার নাম দেয় এবং মার্কেটকে বোঝার সুবিধার্থে এই ক্যান্ডেলের আবিষ্কার শুরু হয়। মার্কেটে যে কোন দিকে যেতে পারে তার একটা আগাম পূর্বাভাস বিভিন্ন ক্যান্ডেল আমাকে দিয়ে থাকে। যে এই যে একটা ক্যান্ডেল তৈরি হলো, এরপরে যে কি ক্যান্ডেল তৈরি হবে এটার একটা আগাম পূর্বাভাস এই ক্যান্ডেল দিয়ে থাকে, যেটা অন্য কোনো প্যাটার্নে দিয়ে থাকে না। এই ক্যান্ডেল ছাড়াও কিন্তু মার্কেটকে বোঝার জন্য আরো অনেক, যেমন লাইন চার্ট প্যাটার্ন, হ্যাঁ, এটা দ্বারা জাস্ট শুধু লাইন দেখা যায়। তারপরে আছে আপনার হেকিন আশি আছে। তারপরে হচ্ছে বার চার্ট আছে, এই যে বার চার্ট আছে। সো সারা পৃথিবীতে জনপ্রিয় হচ্ছে আপনার বার চার্ট। এই যে এটা হচ্ছে বার চার্ট, তারপরে হচ্ছে লাইন চার্ট এবং তারপরে ক্যান্ডেল। এবং এগুলোর মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় কি? ক্যান্ডেল। তো আশা করি আমার এই কথাটার অর্থ আপনারা বুঝতে পেরেছেন। এখন ঘটনা হচ্ছে এই ক্যান্ডেল লাল এবং সবুজ কেন? প্রশ্ন থাকতে পারে না? আমি কিন্তু একদম জিরো থেকে আলোচনা করছি। ক্যান্ডেল লাল এবং সবুজ কেন? প্রশ্ন এটা। আপনাদের প্রশ্ন আমি করে দিচ্ছি। এটা কেন লাল এবং কেন বা সবুজ? ঠিক আছে? বা এটা লাল হলে নিচে যায় কেন? এবং সবুজ হলে সে উপরে যায় কেন? এটা হচ্ছে প্রশ্ন। এখন ঘটনা হচ্ছে এই যে লাল ক্যান্ডেল গুলো আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটে, এগুলোকে বলা হয় বিয়ার ক্যান্ডেল। কি ক্যান্ডেল বলা হয়? যারা নতুন আছেন একটু খেয়াল করবেন। এগুলোকে বলা হয় বিয়ার ক্যান্ডেল। লাল যে ক্যান্ডেল গুলো আছে এগুলোকে বলা হয় বিয়ার ক্যান্ডেল। এবং সবুজ যে ক্যান্ডেল গুলো আছে এগুলোকে বলা হয় বুল ক্যান্ডেল। তাই না? যে অনেকে বলে না আজকে মার্কেট বুলিশ, ঠিক আছে? তো কেন বলে? এই যে লাল যে ক্যান্ডেল এবং সবুজ যে ক্যান্ডেল, এটার নাম বুল কেন হলো এবং বিয়ার কেন হলো? এখন ঘটনা হচ্ছে বুল অর্থ কি? বুল অর্থ আমরা সাধারণত জানি ষাঁড়। ষাঁড় তো চেনেন আপনারা, যে গ্রামগঞ্জে ষাঁড় দেখেন না, বা বন্য ষাঁড় থাকে না অনেক, বন্য ষাঁড়ের যেগুলো অনেক শক্তি পাওয়ারফুল। ষাঁড় দ্বারা কিন্তু ওই গরু না, মানে একটু শক্তিশালী পাওয়ারফুল ষাঁড়ের ক্ষমতায় আলাদা, দেখেই তো বোঝা যায় ষাঁড়। সো ষাঁড়ের কাজ কি? ষাঁড় যদি কাউকে আঘাত করে, সাপোজ ষাঁড় আপনাকে আঘাত করবে, সে কিভাবে আঘাত করে? সে প্রথমে, সাপোজ আঘাত করা না, আমি ঢুস বলি, গ্রাম্য ভাষায় এটাকে ঢুস বলে, যে আমারে ঢুস মারতে আসছে। সো ষাঁড় যদি কাউকে আঘাত করে, সো সে কিভাবে আঘাত করে? সে প্রথমে করে কি, সুন্দর করে মাথাটা নিচে করে, সুন্দর করে মাথাটা নিচে করে তারপরে ঢুস মারে। এরকম দেখেন না, সুন্দর করে মাথাটা নিচে করে তারপর উপরের দিকে শত্রু পক্ষকে ছুঁড়ে মারে। সো
প্রথমে মাথা নিচে করে শত্রুপক্ষকে উপরের দিকে ছুঁড়ে মারে। এই জন্য এই ক্যান্ডেলের নাম হচ্ছে বুল ক্যান্ডেল। সে কি করছে দেখেন, সে কিন্তু উপরের দিকে হিউজ পরিমাণে মুভ করতেছে। সে মানে কি, সে আঘাত করতেছে ঢুস নিচে করে, তারপরে উপরের দিকে সে আঘাত করতেছে। তো এর জন্য এই ক্যান্ডেলের নাম হচ্ছে বুল ক্যান্ডেল। এবং এই যে লাল যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের নাম হচ্ছে বিয়ার ক্যান্ডেল। এবং অনেক সময় আপনারা বলতে শুনবেন আজকে মার্কেটটা বিয়ারিশ মুডে আছে, তার মানে বিয়ার মুডে আছে, তাই না? সো এটার নাম এরকম কেন? এটার নাম এরকম এই জন্যই যে আমরা ভাল্লুক তো সবাই নাম জানি বাট দেখিনি, বাট ডিসকভারিতে দেখেছি বা গল্পের বইতে পড়েছি যে ভাল্লুক যদি কাউকে আঘাত করে, সে যেন এমন ভাবে আঘাত করে যে শত্রু পক্ষকে আঘাত করতে করতে সে মাটির সাথে গুঁড়িয়ে দেয়, মানে মাটির সাথে পিষে ফেলে। সে এমনটা আচরণ করে, যে এমন ভাবে সে আচরণ করে যে শত্রু পক্ষকে মাটির সাথে একবারে গুঁড়িয়ে দিতে পারলেই তার শান্তি। আপনারা তো অনেকেই গল্পের বইতে পড়েছেন বা অনেকেই হচ্ছে আপনারা ডিসকভারিতে দেখেছেন, সে কি করে শত্রু পক্ষকে মাটির সাথে আস্তে আস্তে গুঁড়িয়ে দেয়। তো দেখেন মার্কেট কি করতেছে, এই যে বিয়ার ক্যান্ডেল, মার্কেট আস্তে 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 হিউজ পরিমাণে নিচের দিকে চলে যাচ্ছে। তার মানে এই বিয়ার ক্যান্ডেলের কাজ কি, যে মার্কেটকে নিচের দিকে চালিত করা। সো দুইটা প্রাণীর নামে এই ক্যান্ডেলের নামকরণ করা হয়েছে, তো বুল ক্যান্ডেল এবং বিয়ার ক্যান্ডেল। আশা করি এই কনসেপ্টটা আপনারা সবাই ক্লিয়ার। ক্লিয়ার আপনারা সবাই? জি জি। আচ্ছা, আপনারা কি মনোযোগী আছেন নাকি আমি একাই কথা বলছি বলেন তো? ফরেক্স হ্যাঁ হ্যাঁ, ফরেক্স মনোযোগী আছি। মার্কেটের ইতিহাস বা আমি এরপরে যা যা আলোচনা করলাম সবকিছুই কি আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি জি ভিতর দিয়ে যাচ্ছে? না না ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, এবার কথা হচ্ছে আমরা জানলাম বুল ক্যান্ডেল সম্পর্কে, জানলাম বিয়ারিশ ক্যান্ডেল সম্পর্কে, জানলাম আমরা ক্যান্ডেল সম্পর্কে, জানলাম আমরা লাইন চার্ট সম্পর্কে, জানলাম আমরা বার চার্ট সম্পর্কে, জানলাম সারা পৃথিবীতে জনপ্রিয় লাইন চার্ট। এই যে মানে মার্কেটকে দেখতে কিন্তু একই রকম লাগবে, লাইন চার্ট, তারপরে এটা হচ্ছে কি বার চার্ট, বার চার্ট, তারপরে কি, তারপরে হচ্ছে আপনার ক্যান্ডেল। এগুলো হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় এবং জনপ্রিয়তার তুঙ্গে হচ্ছে ক্যান্ডেল। ঠিক আছে, তো এখন আমরা আসেন জানি, আমরা ক্যান্ডেল সম্পর্কে জানলাম যে কোন ক্যান্ডেলের কি নাম। এখন আসেন আমরা জানি যে একটা ক্যান্ডেলের হচ্ছে হাই কোনটা, লো কোনটা, বডি কোনটা, শ্যাডো কোনটা। মানে একটা ক্যান্ডেলকে আমরা এখন ব্যাং ভাড়া করে অপারেশন করব ক্যান্ডেলকে। সো আসেন দেখি। আচ্ছা, দেখা তো যাচ্ছে না? দেখা কি যায়? দেখা যাচ্ছে না? যাচ্ছে। আচ্ছা, আসুন এটা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা একটু গল্প বলি, গল্পের ছলে ছলে শিখি। সাপোজ মাহমুদুল ভাইয়ের পেঁয়াজের ব্যবসা আছে, বা মাহমুদুল ভাই তার হচ্ছে পেঁয়াজের চাষ আছে, আমরা এমন ভাবে বলি, চাষ করে না অনেকে, পেঁয়াজের চাষ আছে। সো সে কি করে, একটা গ্রামে প্রতি শুক্রবারে বাজার বসে, বা অনেকে বলে পেঁয়াজের হাট, হাট বসে। সে কি করে, যে শুক্রবারের আগে বৃহস্পতিবারে পেঁয়াজকে প্রসেসিং করে সুন্দর করে সে বাজারে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। এবং সে ভালো মতো জানে যে বাজার সাধারণত বসে সকাল
8টা থেকে 9টার মধ্যে সে এটা ভালো মতো জানে। কিন্তু সে পরের দিন শুক্রবারে সকালবেলায় সে রেডি হয়, বাট পথে গাড়ি নষ্ট হওয়ার কারণে সে 8টা থেকে 9টার মধ্যে বাজারে সে আসতে পারে না। পেঁয়াজ নিয়ে সঠিক টাইমে বাজারে আসতে পারে না। সে দেরি করে ফেলায়। তার বেজে যায় হচ্ছে 10টা। তো এখন এর মাঝখানে কিন্তু পেঁয়াজ অনেক বেচা বিক্রি হয়ে গেছে। সো সে বাজারে আসার পরে দেখে যে মার্কেট ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। মানে পেঁয়াজের বাজার আর নাই। কোনো ব্যাপারী কেনার মতো বাজারে ওখানে কেউ নাই। সো সে কিন্তু ওখানে হতাশ হয়ে গেছে এবং হতাশ হয়ে তার লোড দেওয়া গাড়ি আছে, গাড়ির সাথেই সে দাঁড়ায় আছে এবং সে ভাবতেছে যে হায় আল্লাহ কি মিস করলাম, মার্কেট তো অফ হয়ে গেল। আমি এখন এই পেঁয়াজগুলো যদি আবার ফিরিয়ে নিয়ে যায় আমার অনেক লস হতে পারে, আমি কি করব? তখন একটা চিটার প্রকৃতির লোক তার কাছে আসে। আসার পরে বলে যে ভাই, আপনি তো দেরি করে ফেলাইছেন। পেঁয়াজ বাজারে গিয়েছিল 5,000 টাকা মন। আমি আপনাকে যেহেতু দেরি করে ফেলাইছেন বাড়ি গেলে লস হয়ে যাবে। 5,000 টাকা মন না, আমি আপনাকে 4,000 টাকা মন দিব। কিন্তু মাহমুদুল ভাই সে কিন্তু একটা ইচ্ছাই ছিল যে তার পেঁয়াজ 8 থেকে 10,000 টাকা মনে সে বিক্রি করবে, কারণ সে জানতো এরকম দামেই বাজারে সাধারণত বিক্রি হয়। বাট সে বলতেছে 4,000 টাকা মন, কিন্তু এটা শুনে তার কিন্তু সে পছন্দ হয় না। তখন সে কি করে যে না ভাই আমি পেঁয়াজ বিক্রি করব না। সে তখন করে কি, তার একটা ফ্রেন্ড আছে যে হচ্ছে বাজার সম্পর্কে মোটামুটি ভালো ধারণা, মানে বাজার অ্যানালাইসিস সে ভালো মতো করতে পারে এবং নিয়মিত সে বাজারে যায় এবং বাজার সম্পর্কে মোটামুটি অনেক ভালো ধারণা এবং সে হচ্ছে সৎ কথা বলে মিথ্যা কথা বলে না, সে এই জিনিসটা জানে। তখন সে বলে যে আচ্ছা দেখি আমি আমার বন্ধুর সাথে কথা বলে দেখি যে কি করা যায়। সে তখন সাথে সাথে তার বন্ধুর কাছে ফোন দেয়, যে বাজার সম্পর্কে মোটামুটি যার ভালো ধারণা তার কাছে ফোন দেয় এবং সে তার বন্ধু। তো ফোন দেওয়ার পরে বলে যে বন্ধু তুমি তো বাজারে নিয়মিত থাকো, বাজার সম্পর্কে তোমার খুব ভালো ধারণা। আমার বাজার হচ্ছে 9টায়, আমি লেট করে ফেলাইছি। আমার আসতে আসতে পথের মধ্যে হচ্ছে গাড়ি নষ্ট হয়ে গেছিল। আমি 10টার সময় এসে পৌঁছেছি, এসে তো দেখি বাজার বন্ধ হয়ে গেছে। এই পেঁয়াজ যদি আমি বাড়ি নিয়ে যাই তাহলে কিন্তু আমার লস হতে পারে। হ্যাঁ, গাড়ি ভাড়া বলে একটা কথা আছে, এত কষ্ট করে নিয়ে আসছি। তখন বলে যে বন্ধু তুমি কি জানো যে আজকের বাজারের ওপেনিং প্রাইস ছিল কত? তখন বলে যে কত? বলতেছে আজকের বাজারের ওপেনিং প্রাইস ছিল 7,000 টাকা মন। তখন বলে ও আচ্ছা, তাহলে তো ভালো প্রাইস ছিল, তাহলে শুরুর দিকে আসলে মনে হয় আমি ভালো করতাম, 7,000 টাকা মন হিসেবে আমি বেচে দিতে পারতাম, এখন 4,000 টাকা মন বলছে। বলছে যে না বন্ধু, তুমি 7,000 টাকা মন কেন বিক্রি করবা? তুমি কি জানো বাজারে যখন মধ্যম প্রান্তে, মানে 8:30 যখন বাজে মধ্যম প্রান্তে বাজারের প্রাইস বেড়ে হয়েছিল 8,000 টাকা মন। তখন বলে কি 8,000 টাকা মন হয়েছিল, তার মানে তখন বেচাই মনে আমার জন্য ভালো ছিল। তখন বলে যে না, তখন বেচাও তোমার জন্য ভালো ছিল না, কিন্তু তুমি কি জানো মধ্যম প্রান্তের দিকে এসেও বাজারের দাম বাড়লেও হঠাৎ করে বাজারে একটা পতন ঘটে, মানে শেষের দিকের আগের মুহূর্তে বাজারের দাম এসে পৌঁছায় 5,000 টাকা মন। মানে ক্লোজিং যে টাইমের আগে বাজারের দাম 5,000 টাকা মন এসে পৌঁছেছিল। তখন বলে যে ও আচ্ছা আচ্ছা, তারপরে কি হয়? তখন সে বলে যে তুমি কি জানো যে এই বাজার ক্লোজিং হবে হবে ভাব, মানে বাজারে একদম শেষ মুহূর্তে তখন পেঁয়াজের দাম বেড়ে 10,000 টাকা মন হয়েছিল। পেঁয়াজের দাম বেড়ে 10,000 টাকা মন হয়েছিল। কিন্তু তোমাকে যে ব্যক্তি বলতেছে 4,000 টাকা মন সে সে তোমাকে দিবে, সে তো নেওয়ার সাথে সাথেই ওটা হচ্ছে লাভে বিক্রি করে দিতে পারবে। সুতরাং তুমি ওয়েট করো, তুমি ওই বাজারে কোনো এক স্টোর রুমে পেঁয়াজটা রাখো,
পরবর্তী বাজারের জন্য ওয়েট করো। পরবর্তী বাজারের অবস্থা ভালো। আমি খোঁজ খবর রেখেছি যে ভারত থেকে খুব একটা বেশি পেঁয়াজ আমদানি হচ্ছে না। আমরা বাংলাদেশিরাই 10,000 টাকা কেন এর বেশি মূল্যে আমরা বিক্রি করতে পারবো। এমনও হতে পারে আমরা পেঁয়াজ 12 থেকে 13,000 টাকা মনে বিক্রি করতে পারবো। বলতেছে তখন সে বন্ধু বলতেছে যে অলরেডি তো দাম 10,000, এর থেকেও কি বাড়ার সুযোগ আছে? বলছে হ্যাঁ, এর থেকেও বাড়ার সুযোগ আছে। কারণ পেঁয়াজের মার্কেট ঊর্ধ্বমুখী। পেঁয়াজের মার্কেট ঊর্ধ্বমুখী। এই মার্কেট সহজে নামবে না, আরো ঊর্ধ্বমুখী হবে। সুতরাং তুমি হোল্ড করো, তুমি ওয়েট করো। এই মার্কেটের দাম আরো বাড়বে। তুমি 10,000 টাকা না, তোমার তো গাড়ি ভাড়া বাঁচবে, তোমার আরো পকেটে হিউজ পরিমাণ অ্যামাউন্ট ঢুকবে। সে তখন কি করে, একদিন ওই পেঁয়াজের কোনো এক পেঁয়াজগুলো ওই বাজারে কোনো এক গোডাউনে স্টোর করে রাখে এবং পরবর্তী দিন সে বাজারে সঠিক টাইমে আসে। আসার পরে দেখে বাজারের প্রথম দিক থেকেই দাম হচ্ছে উচ্চমুখী এবং সে কি করে, ওই 10,000 টাকা মন বেচার কথা ছিল গত সপ্তাহে, সে পেঁয়াজের দাম 13,000 টাকা মনে সে বিক্রি করে ফেলায়। এখন এই যে গল্পটা বললাম, এই গল্পটার অর্থ কি? আমি কেন বললাম পেঁয়াজের গল্প কেন বললাম? এই গল্পটার অর্থ হচ্ছে যে একটা মার্কেটের মধ্যে ক্যান্ডেল যে হয়, এই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস থাকে, হাই প্রাইস থাকে, লো প্রাইস থাকে, ক্লোজিং প্রাইস থাকে। এই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড এই কথাটার অর্থ আমাদের বুঝতে হবে। পেঁয়াজের দাম ছিল আপনার 10,000 টাকা মন, ওইটাই তো বেশি বেশি বেড়ে আবার 13,000 টাকা মন কিভাবে হলো? এটার অর্থ কি? ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড। ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড এর আরেকটা উদাহরণ দিতে পারি আমরা এভাবে। আপনি সাপোজ নদীতে স্রোত যাচ্ছে, স্রোত যেদিকে যাচ্ছে আপনি যদি নৌকা নিয়ে সেদিকেই যান, তাহলে কি আপনার বৈঠা মারা লাগবে? না, আপনার বৈঠা মারা লাগবে না। আপনাকে এমনি এমনি কিন্তু নৌকা আপনার গন্তব্যে পৌঁছে দেবে। বাট স্রোতের বিপরীতে যদি আপনি বৈঠা মারতে যান, আপনি তো বৈঠা মারতে পারবেনও না, বরঞ্চ দুর্ঘটনা ঘটার চান্স রয়েছে। সুতরাং আমরা ট্রেন্ডের সাথে ট্রেড করব। ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড, এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। ট্রেন্ড ইজ মাই ফ্রেন্ড। সো আসেন ক্যান্ডেল সম্পর্কে জানি। এই যে ক্যান্ডেল দেখছেন বুলিশ ক্যান্ডেল, আমরা তো বুলিশ সম্পর্কে জেনেছি ইতিমধ্যে। এই বুলিশ ক্যান্ডেলের একটা হাই থাকে, উপরে যে লাস্ট শ্যাডো পয়েন্টটা থাকে এটার উপরে, এটা হচ্ছে হাই পয়েন্ট, এবং লাস্টে যেটা থাকে এটা হচ্ছে লো পয়েন্ট, এবং মিডিলে যেটা থাকে এটা হচ্ছে কি বডি, এবং এটা হচ্ছে এর ওপেনিং প্রাইস, এটা হচ্ছে এর ক্লোজিং প্রাইস। এবং এই যে লেজের মতো যেগুলো থাকে এগুলো হচ্ছে কি লেজের মতো দেখতে, এগুলো হচ্ছে শ্যাডো বলা হয়। আপনাদের একটু ভেঙে বলি, প্রথম থেকে বলি। এই যে একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের সর্বোচ্চ হাইকে বলা হয় হাই, সর্বোচ্চ লোকে বলা হয় লো, এবং মাঝখানে যেটা থাকে, যে মাঝখানে কি রয়েছে, বডি রয়েছে না, মাঝখানে যেটা থাকে এটাকে বলা হয় বডি। এবং এই বুলিশ ক্যান্ডেলের এই নিচে যেটা থাকে বডির নিচে, এটা হচ্ছে ওপেন, মানে এই ক্যান্ডেলটা এখানে ওপেন হয়েছিল এবং এই ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিয়েছে, বডি দ্বারা যেখানে ক্লোজ দেয় এটাকে বলে ক্লোজ। এবং এই যে উপরে যেটা লেজের মতো থাকে এটাকে বলা হয় শ্যাডো, এটাকে বলে আপার শ্যাডো। আর নিচে যেটা থাকে এটাকে বলা হয় লোয়ার শ্যাডো। এবার আসেন বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে। বিয়ারিশ ক্যান্ডেলের উপরে যেটা থাকে এটা হচ্ছে হাই, নিচে যেটা থাকে এটা হচ্ছে লো, মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে বডি, এটা তো সিম্পল সবাই জানে বডি। এবং যেখান থেকে ওপেন হয় এটাকে বলা হয় ওপেনিং প্রাইস, যেহেতু মার্কেট নিচে যাচ্ছে এটাকে বলা হয় ওপেনিং প্রাইস। এবং যেটা বডি দ্বারা ক্লোজ করে এটাকে বলা হয় ক্লোজিং প্রাইস। এবং উপরে যেটা থাকে এটাকে বলে আপার শ্যাডো, নিচে যেটা থাকে সেটাকে বলা হয় কি লোয়ার শ্যাডো। এটা অনেকেই জানে না বা মাথায় থাকে না, এটাকে লেজের মধ্যে যেটা থাকে এটাকে মনে রাখবেন শ্যাডো। তার মানে কি একটা ক্যান্ডেলের সবকিছুই কিন্তু আপনারা জানলেন, হাই কোনটা,
লো কোনটা, ওপেনিং প্রাইস কোনটা, ক্লোজিং প্রাইস কোনটা, শ্যাডো কোনটা, বডি কোনটা, এরকম 6-7টা বিষয় সম্পর্কে আপনাদের কিন্তু ক্লিয়ার একটা ধারণা হলো। যদি ধারণা না হয়ে থাকে তাহলে এখানে একটা স্ক্রিনশট আপনারা নিতে পারেন। সো এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা, এবং যে মার্কেটে কাজ করছি আমরা সেই মার্কেটের একটা ইতিহাস সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা। এটা ছিল আপনাদের আজকের প্রথম ক্লাস, একদমই বেসিক ক্লাস। বেসিক হইলেও এই হিস্টোরি গুলো অনেকেই জানে না, যে 1990 সালে ইন্টারনেটের মাধ্যমে প্রথমবারের মতো ইন্টারনেটের মাধ্যমে ফরেন এক্সচেঞ্জ মার্কেটের সূচনা ঘটে। তারপর থেকে সারা পৃথিবীতে দ্রুত গতিতে ইন্টারনেট সেবা পৌঁছে যায় এবং ফরেন এক্সচেঞ্জ মার্কেট হিউজ পরিমাণে এর পথ সুগম হয়। এবং আপনাদের সুবিধার্থে এটা বলে রাখি যে ফরেক্স মার্কেটে একদিনে ট্রানজেকশন হয়, একদিনে জাস্ট একদিনে ট্রানজেকশন হয় 6.6 ট্রিলিয়ন মার্কিন ডলার। 6.6 ট্রিলিয়ন, নট মিলিয়ন, নট বিলিয়ন, ট্রিলিয়ন। তা আবার 1 ট্রিলিয়ন না, 6.6 ট্রিলিয়ন মার্কিন ডলার। আপনি যদি এখান থেকে 2-4 কোটি টাকা ইনকাম করেন তাহলে মনে হবে যে আপনি একটা সমুদ্র থেকে এক বালতি জল তুলতেছেন কিনা সন্দেহ। সো এখানে ইনকাম করা যাবে হিউজ, বাট সেটা করতে হবে সেটআপের মধ্যে থেকে। আমি সেটআপের গল্প যেটা বললাম আর কি প্রথমে, সেটআপের মধ্যে থেকে ইনকাম করতে হবে, সেটআপের বাইরে যাওয়া যাবে না। আপনাদের যেটা শিখাবো ওইটার মধ্যে থেকেই ট্রেড করতে হবে, এবং আপনারা আপনাদের একটাই স্লোগান হবে এটাই, যে সেটআপ ছাড়া ট্রেড করি না। আশা করি সবাই ক্লিয়ার। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমরা ক্লাস এখানেই শেষ করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে অবশ্যই ইনশাআল্লাহ দেখা হবে। এটাই ছিল আজকে আপনাদের ফরেক্স নিয়ে একদমই বেসিক। এরপর থেকে আমরা আস্তে 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 অ্যাডভান্স লেভেলে যাব ইনশাআল্লাহ। এখন আমরা আছি প্রাইমারি এডুকেশন লেভেলে। আপনারা আজকে কেজি 1 এর জিনিসপত্র শিখলেন, পরে আস্তে আস্তে 1, 2, 3, 4 করে আস্তে আস্তে কলেজে উঠবেন ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।